এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হবে কিনা, আরেকটি হচ্ছে নির্বাচনের পরিবেশ। আমি প্রথমটির উত্তর সরাসরি আপনাকে দেই। ছোট দলগুলো যারা প্রচলিত নির্বাচনী ব্যবস্থাপনায় বিজয়ী হয়ে সংসদে আসতে পারেন না এবং তাদের যত ভোটই তারা পান, কম কিংবা বেশি, পরাজিত প্রার্থী সেটি কোনো কাজে লাগে না, কাউন্ট হয় না। কাজেই তারা চাচ্ছেন, বিশেষ করে দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন যেই দলগুলো, তারা চাচ্ছেন আনুপাতিক হারে যদি আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণ করা যায় তাহলে তাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। এখন বাংলাদেশ ম্যাচুরিটির জায়গা থেকে সরাসরি ভোটে নির্বাচিত করার যে প্রক্রিয়া, তার বাইরে যেতে হলে আপনাকে কয়েক ধাপে চিন্তা করতে হবে। এখনও ওই জায়গায় বাংলাদেশের গণতন্ত্র যায়নি। আরেকটা জিনিস হচ্ছে যে আনুপাতিক হারে করতে গেলে বড় দল যার যে কোনো সময় নির্বাচন হলে তিনি বিজয়ী হয়ে সরকার গঠন করবেন, তার রাজি হওয়ার কোনো কারণ নাই। তবে আমরা যেটি চাচ্ছি যে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তখন নিম্নকক্ষে যদি আপনি সরাসরি ভোটের ব্যবস্থা রাখেন, উচ্চকক্ষে গিয়ে আপনি কিন্তু ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্ধারণ করার কথা বলতে পারেন। তাতে করে যেটা সুবিধা হবে, আমরা তো চেকস অ্যান্ড ব্যালেন্স চাচ্ছি। ধরে নিলাম যে কেউ একজন ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, কিন্তু উচ্চকক্ষে যদি আপনি পিআর পদ্ধতি রাখেন তাহলে কিন্তু সেটার রিফ্লেকশন ওখানে হবে না। সেখানে আপনি তখন অন্য দলগুলোর রিপ্রেজেন্টেশন দেখতে পাবেন। আমি আরও একটা জিনিস বলি, দলগুলোকে নির্বাচনের আগেই বলতে হবে উচ্চকক্ষে তারা কাদেরকে মনোনয়ন দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন তাদের তালিকা দেখে যে তারা কি দলদাসদেরকে খুঁজে বের করে এনেছেন, নাকি তারা কিছু যোগ্য মেধা আছে, স্বীকৃত মানুষ যারা ভিন্ন মত পোষণ করতে পারেন, যারা যুক্তিপূর্ণ কথা বলেন, তাদেরকে রেখেছেন। আমাদের আইনসভা তো কখনো আইনসভা হতে পারেনি, কারণ আমাদের আইনসভাতে যে আইন প্রণয়ন হয় এটি অধিকাংশ আইন প্রণেতা জানেন না। কেননা তাকে উন্নয়ন সহযোগী ধরা হয়, তাকে গুন্ডামির অংশ হিসাবে বাজারে থাকতে হয়, তাকে এক ধরনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হয় এবং ওনার সাথে এলাকাবাসী দেখা করতে পারেন না অথবা করতে চান না। তাকে ভয়ে বিজয়ী করতে হয় বা তিনি বিজয়ী হয়ে যান। কাজে এই সংস্কৃতিটি যদি আপনি কোনোভাবে বদলাতে না পারেন, আমি কিন্তু বলছি না প্রথম ধাক্কাতেই পুরোটা বদলে যাবে, কিন্তু কোনো এক ধাপে ধাপে তো আপনাকে আগাতে হবে। যেমন ধরুন, আপনি না ভোটের বিধান যদি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মানুষ রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ কিনা। এটি শুনলে রাজনীতির লোকরা ভয় পেয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখুন, এভাবে কোনো ইন্ডাস্ট্রি পৃথিবীতে ঠেকিয়ে রাখা যায়নি। আপনাকে দিনের আলোতে বাস্তবতা ফেস করে আগাতে হবে, এটি একটি রাখতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে দলগুলো কাদেরকে প্রার্থী করলো এটি আপনি বিশ্লেষণ করতে পারেন। ধরে নিলাম আমরা সেই আগের লোকগুলোকে যদি কেউ করে, তাহলে আপনি ধরে নেবেন তিনি রাজনৈতিক পরিবর্তনের পক্ষের মানুষ না। তখন আপনি তাকে ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আমার একটা ধারণা, 16 বছরের যে গ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে, আগের অনেক রাজনৈতিক ইন্ডিকেটর কিন্তু কাজ করবে না, পার্সেন্টেজ কাজ করবে না। নতুন স্টেক হোল্ডাররা বাজারে, এবং কেউ যদি টেকনাফ থেকে তেঁতুলিয়ে হাঁটতে পারে, তার পেছনে মানুষ জড়ো হতে পারে। তাদের রাজনীতি যদি সঠিক হয়, তারা যদি পুরনো রাজনীতির জুতায় নিজেদেরকে পা না দিয়ে রাজনীতির নতুন ব্যাকরণ দাঁড় করাতে চেষ্টা করেন, সেটি কিন্তু ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আমি অবাক হব না 91 সালে নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে যেই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল তারও যদি কোনো পুনরাবৃত্তি হয়ে ওঠে, আমি কিন্তু অবাক হব না। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চেষ্টা করছি তারা যেন নতুন পালসটি ধরতে পারেন। দেখুন, 5ই আগস্ট শুধু শেখ হাসিনার বিপক্ষে গ্রাফিটি হয়েছিল তা না, প্রচলিত রাজনীতির বিপক্ষে হয়েছিল। আমার রাজনীতির বন্ধুরা সেখান থেকে কি শিক্ষা নিয়েছেন, এই প্রশ্নের উত্তর নিয়ে তাদের মাঠে যেতে হবে।